we have decided to inflict her with only one sentence, that is sentence of death. নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় চলে এলাম একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। বিষয়বস্তু আমার থাম্বনেইলে দেখছেন, সুতরাং আমি আর পুনরাবৃত্তি করছি না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাংলাদেশ সম্পর্কে। এই বাংলাদেশ সম্পর্কে আজকের এই স্বল্প সময়ের ভিডিওতে যাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, রাষ্ট্রবিজ্ঞানের বিশিষ্ট অধ্যাপক এবং আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশ্লেষক অধ্যাপক শান্তনু সেনগুপ্তকে। শান্তনুবাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। আচ্ছা শান্তনুবাবু, আপনার কাছে মূল বিষয়ে চলে আসি। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশে, সেখানে সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বর্তমানেও হয়তো প্রধানমন্ত্রী, জানি না, এই বিষয়টা অত্যন্ত বিতর্কিত, সেটাও আপনি বলতে পারবেন, যে এই যে হাসিনা সম্পর্কে সেখানে বিচারে যে রায়দান হয়েছে, বিচারপতি রায় দিয়েছেন যে হাসিনার মৃত্যুদণ্ডের অর্থাৎ ফাঁসি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রপ্রধানের এই ধরনের বিরুদ্ধে এই ধরনের রায় আমাদের পার্শ্ববর্তী দেশ, নাইবারিং দেশ, এগুলো এটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক। আমরা জানি ভারতে হাসিনা চলে আসেন, ভারত তাকে আসতে বলেনি যে হাসিনা ওয়াজেদ আপনি ভারতবর্ষে চলে আসুন। দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সুসম্পর্কের একটা ইস্যুতেই উনি এখানে এসছেন। দ্বিতীয়ত বাংলাদেশ মিলিটারি তাকে ভারতে দিয়ে গেছে, ভারতের মিলিটারি গিয়ে তাকে নিয়ে আসেনি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তার বিরুদ্ধে যে বিচার হলো, হিসেব অনুযায়ী যারা আমরা শুনেছি যে তার আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ ছিল না। হাসিনার পক্ষের আইনজীবীকে ঢুকতে দেওয়া হয়নি আদালত চত্বরে। 17 বার বিচারপতি চেঞ্জ হয়েছে এবং যে বিচারপতি এটার বিচার করেছেন তিনি কোনো বেঞ্চে এর আগে বসেননি। এত কিছু আমরা শুনেছি। কিন্তু এই যে আপনার বিচার প্রক্রিয়াটা, এটা কি আপনি মনে করেন যে আদৌ সঠিক হয়েছে? আদৌ নয়, যদিও এই যে কোর্ট, এটা 1973 সালে মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত এবং 71 সালের ওই যারা রাজাকার তাদের বিচারের জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলা যায় বা একটা সামারি ট্রায়াল, যেখানে উদ্দেশ্য হচ্ছে আমি জানি আমরা কি করব, আমার রায়টা নির্ধারিত করা আছে। ফলে সেখানে বিরোধী পক্ষকে, যেটা বিচার ব্যবস্থার একটা নিয়ম, এটাকে বলে অ্যাডভার্সারিয়াল সিস্টেম, সেই সিস্টেমকে অনুসরণ করে তো হাসিনা ওয়াজেদকে তাদের প্রাক্তন, যদি বলিও আমরা প্রাক্তন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তাকে কোনো রকম কিছু সুযোগই দেওয়া হয়নি আত্মপক্ষ সমর্থন করার, যেটা বিচার ব্যবস্থার সাধারণ ন্যূনতম নিয়ম। যেটা বললাম আমি, অ্যাডভার্সারিয়াল সিস্টেম পৃথিবীর সব দেশে, আমাদের দেশে কাসাবের মতো ক্রিমিনাল টেররিস্ট, তাকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে পর্যন্ত বাংলাদেশের এই কোর্ট আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেয়নি। একটা সরকার একটা আন্দোলনকে, হিংসাত্মক আন্দোলনকে দমন করার জন্য চেষ্টা তো করবেই, তারা তো গণতান্ত্রিক পথে আন্দোলন করেনি। এবং আপনি তো বললেন যে তাতেও কিছু হয়তো ভুলভ্রান্তি ছিল। কিছু ভুলভ্রান্তি সমস্ত দেশে হয়, সমস্ত দেশেই হয়। যে কোনো দেশে একটা আন্দোলন দমন করতে গিয়ে কিছু বাড়াবাড়ি, কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আন্দোলনকারীদেরও অনেক ভুল থাকে, সেটাও আমাদের ভুলে গেলে চলবে না। কিন্তু সেখানে খোদ রাষ্ট্রপ্রধানকে কাঠগড়ায় দাঁড় করানো, এটা খুবই এটা তাৎপর্যপূর্ণ, এর পেছনে অর্থ আছে। কারণ তাদের টার্গেট মূলত হাসিনা ওয়াজেদ, বাকি কেউ টার্গেট নয়। ফলে এখানে তারা যদি পুলিশ অফিসার যারা গুলি চালানোর নির্দেশ দিয়েছে বা কোথাও কোথাও অন্যায়ভাবে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে, হত্যা করেছে, সেই পুলিশ আধিকারিক, সরকারের অন্যান্য আধিকারিকদেরকে তুমি আদালতে নিয়ে আসো, তাদের বিরুদ্ধে তদন্ত করো, বা সর্বোপরি একটা এনকোয়ারি হোক। হ্যাঁ, একটা সার্বিক এনকোয়ারি হোক। এটা তো আসলে এটা হচ্ছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া। সে তার আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছেন হাসিনা ওয়াজেদ, মূল নেত্রী, এবং
তার সঙ্গে তার যিনি হোম মিনিস্টার ছিলেন, এদের বিশেষ করে আওয়ামী লীগ, বিশেষ করে হাসিনা ওয়াজেদকে নিশ্চিহ্ন করতে পারলে, তাকে সামারি ট্রায়াল করে এক্সিকিউট করতে পারলে, বা তিনি যদি, এরা ভালোই জানে যে হাসিনা ওয়াজেদকে ভারত প্রত্যর্পণ করবে না, কোনো অবস্থায় না। আপনিও কি তাই মনে করেন? আমিও তাই মনে করি। কিন্তু সেই হাসিনা ওয়াজেদকে এরা জানে, এরা হাসিনা ওয়াজেদ, এদের মূল উদ্দেশ্যটা কি, এরা জানে হাসিনা ওয়াজেদ বাংলাদেশে ফিরবেন না এই মুহূর্তে, এই সরকার যতদিন ক্ষমতায় আছে। ফলে এটাতে নিশ্চিন্ত করতে চায় যে হাসিনা যাতে, তারা ইলেকশন করবে 2026-এ, তাদের আওয়ামী লীগ তথা হাসিনা ওয়াজেদের কোনো ভূমিকাই না থাকে, না এটা মুখ্য উদ্দেশ্য। এই যে শান্তনুবাবু আপনি বললেন যে আমার এটাই প্রশ্ন ছিল, আপনি সেটাই বললেন ভালো, যে ভারত সরকার কখনোই হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। কিন্তু একটা কথা তো আছে যে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি আছে, সেটা কি লঙ্ঘিত হবে না? না, কারণ বন্দি প্রত্যর্পণ চুক্তি দ্বিপাক্ষিক এক্সট্রাডিশন ট্রিটি আছে ভারত বাংলাদেশের, কিন্তু তাতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কনস্পিরেসি, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি যে অভিযোগটা এখানে করেছে, যে এখানে প্রায় 1400 লোক মারা গিয়েছিল, ফলে এটা এক ধরনের ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে ক্রাইম বা অপরাধ, তার সাথে ইমপ্লিকেট করেছে হাসিনা ওয়াজেদকে। কিন্তু ঘটনা হচ্ছে এই এক্সট্রাডিশন ট্রিটিতে আরও একটা দিক আছে, সেটা হচ্ছে যদি রাজনৈতিকভাবে, রাজনৈতিক অভিসন্ধিমূলক কারণে, বায়াসড ভাবে, পক্ষপাত দুষ্ট হয়ে কোনো রায় হয়, সেক্ষেত্রে যে দেশে আশ্রয় নেওয়া কোনো ক্রিমিনাল বা রাজনৈতিক কর্মী বা নেতৃত্বের বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে বা রায় দেওয়া হচ্ছে, সেখানে যদি রাজনৈতিক উদ্দেশ্যের কোনো অভিযোগ থাকে আপাত দৃষ্টিতে এবং প্রতীয়মান হয় সেটা, যেখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রায়, সেক্ষেত্রে কোনো দেশই বাধ্য নয় অ্যাজ পার দ্য ট্রিটি, এই ট্রিটি অনুসারে সেক্ষেত্রে বাধ্য নয় যে আমি হস্তান্তর করতেই হবে। কারণ এখানে মানবতার বিরুদ্ধে ক্রাইমের অভিযোগ এসছে বটে, কিন্তু হাসিনা ওয়াজেদ কোনো পেটি ক্রিমিনাল নন, তার রাষ্ট্র ব্যবস্থা চালনা করতে গিয়ে কিছু ভুল হয়েছে, এবং সেটাও হয়েছে একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, একটা অত্যন্ত সহিংস প্রতিবাদ বিক্ষোভ, যারা কোনো অবস্থায় বিরত হচ্ছিল না। হাসিনা ওয়াজেদ কোনো পেটি ক্রিমিনাল নন যে তাকে প্রত্যর্পণ করতে বাধ্য, রাজনৈতিক নেতৃত্ব, এবং শুধু তাই না, একটা রাষ্ট্রের প্রধান, শাসক প্রধান ছিলেন। এটা ফলে এখানে কোনো বাধ্যবাধকতা নেই। বাংলাদেশ যদি এই ইস্যু নিয়ে ইন্টারন্যাশনাল কোর্টেও যায়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেগে, তাহলেও কিন্তু এই নিশ্চয়তা নেই কোনো বাংলাদেশের কাছে। আচ্ছা, আপনাকে এই প্রসঙ্গে দ্বিতীয় আমি আরেকটা পয়েন্ট এখানেই বলছি, রাষ্ট্রসংঘ কিন্তু এই এনকোয়ারি, এই পুরো ডেভেলপমেন্টটাকে এক ধরনের স্বাগতই জানিয়েছে, কিন্তু হাসিনা ওয়াজেদের ডেথ পেনাল্টিকে সমর্থন করেনি। তার ইউএন হিউম্যান রাইটস কমিশনের নিন্দা করেছে, বলেছে এনকোয়ারি হওয়ার দরকার, এত বড় কিলিংস হয়েছে, কিন্তু আমরা ডেথ পেনাল্টির বিরুদ্ধে, তার সম্পূর্ণ বিরুদ্ধে। দ্বিতীয়ত পাকিস্তান যথারীতিভাবে বলেছে এটা বাংলাদেশের ইন্টারনাল বিষয়, চীনও বলেছে এটা বাংলাদেশের ইন্টারনাল বিষয়, আমেরিকা কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এখনো। আর দ্বিতীয়ত ইউনাইটেড নেশনসে এবং অন্যত্র বাংলাদেশ কিন্তু তার এই ক্রিমিনাল কোর্টের এই রায় সম্পর্কে অধিকাংশ আন্তর্জাতিক জনমতের সমর্থন পায়নি। দ্বিতীয়ত ভারতবর্ষের একটা নিজস্ব এখন একটা অরা বলুন বা একটা ব্যাপক পরিচিতি আছে পৃথিবীতে, তৈরি হয়ে গেছে। সেখানে ভারতবর্ষের যা বক্তব্য হবে, সেই বক্তব্য বাংলাদেশের মতো একটি দেশের বক্তব্য, বা এখানে যে ডুবিয়াস কারণে তাকে হাসিনা ওয়াজেদকে এই রায় দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটা আমি মনে করি না পৃথিবীর কাছে কোনোভাবে অ্যাকসেপ্টেবল হবে। কারণ এর প্রতিবাদ, এর বিরুদ্ধে যাবে ভারতবর্ষ শুধু নয়, আমাদের প্রতিবেশী বেশ কিছু দেশের বিরুদ্ধে যাবে। কিন্তু আমি আপনার কাছে যেটা প্রশ্ন করছি, যে ধরুন এই যে ভারতবর্ষ তাকে তার আশ্রয়ে রেখে দিয়েছে, আপনি যেটা বললেন ইন্টারন্যাশনাল কোর্টে গেলেও এই মামলা ধোপে টিকবে না, ঠিকই, কিন্তু এই যে ভারতবর্ষের আশ্রয় যে আছে, এতে তো বাংলাদেশে যারা মৌলবাদী এবং এই মৌলবাদীদের শাখা প্রশাখা সারা বিশ্ব জুড়েই আছে, তো তার কোনো প্রভাব পড়তে পারে কি ভারতের ওপরে? দেখুন, ভারত বাংলাদেশের সম্পর্ক তো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের মৌলবাদীদের কি প্রভাব পড়বে
আমার মনে হয় না সেটা ভারত বাংলাদেশ সম্পর্ককে আর কোনো নতুন মাত্রায় নিয়ে যেতে খুব বেশি নিতে পারে, যদি না না, তারা। আমি শুধু ভারত বাংলাদেশের কথা বলছি না, আমি বলছি ধরুন এই যে পাকিস্তান, আফগানিস্তান, বা ধরুন আপনার আমেরিকা, বা আপনার ইউরোপের অন্যান্য দেশ। আমার মনে হয় প্রথমত আফগানিস্তান বাংলাদেশের এই সিদ্ধান্তের সমর্থনে আসবে না। আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা এখন খুবই ভালো। নেপালও এই বিষয়ে বাংলাদেশের পক্ষে যাবে না, ভুটানও যাবে না, শ্রীলঙ্কাও যাবে না। পাকিস্তান ছাড়া এই সাবকন্টিনেন্টের কোনো দেশই বাংলাদেশের পক্ষে আসবে না, কোনো অবস্থায় না। সেটা তার স্বস্তির কারণ এখন আর দ্বিতীয়ত পাকিস্তানও সরাসরি কিচ্ছু বলেনি, বলেছে ওটা ওনাদের ইন্টারনাল আভ্যন্তরীণ বিষয়। আর আন্তর্জাতিক প্রেক্ষিত যদি বলেন, ভারতবর্ষের অনেক বেশি গুরুত্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় এবং আন্তর্জাতিক রাজনীতিতে। সেখানে কোনো দেশ চাইবে না এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হোক। হ্যাঁ, পৃথিবী জুড়ে ইসলামী মৌলবাদের যে বারবারন্ত, সেক্ষেত্রে বলতে পারেন কিছুটা ইম্প্যাক্ট পড়তে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না। কারণ ইসলামী মৌলবাদীরাও অনেক প্রেশারের মধ্যে আছে পৃথিবী জুড়ে, সর্বত্র। সন্ত্রাসবাদের বিরুদ্ধেও পৃথিবী জুড়ে এক ধরনের ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন সংগঠন, প্ল্যাটফর্ম, তারা যথেষ্টই সজাগ এবং সক্রিয়। এখানে বলতে পারেন ভারত বাংলাদেশের মধ্যে হয়তো এই ইসলামী যে কট্টরপন্থীরা আছে, যে র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপস, তাদের কিছু অ্যাক্টিভিজম বাড়তে পারে, এবং যেটা আমাদের কাছে হয়তো অনেক সজাগ থাকতে হবে। কারণ ভারত বাংলাদেশের বর্ডারটা অনেক বড়। ত্রিপুরা থেকে আসাম হয়ে মিজোরাম, ত্রিপুরা থেকে আসাম, মেঘালয় হয়ে বেঙ্গল, এটি একটি বিরাট বড় বর্ডার। এবং আরেকটা তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, সামনের বছর পশ্চিমবঙ্গের নির্বাচন রয়েছে। এই নির্বাচনের উপরে কোনো প্রভাব বিস্তারের প্রচেষ্টা হতে পারে। আসামের সামনেই নির্বাচন আছে, প্রভাব বিস্তারের প্রচেষ্টা হতে পারে, এবং আমাদের এই অঞ্চলটাতে কিছু উৎপাত সৃষ্টির চেষ্টা করতে পারে। পুলিশ এবং তার সমর্থকরা ভাবছেন, জামাতেরাও ভাবছেন যে আওয়ামী লীগ সেইভাবে দাঁত ফোটাতে পারবে না। ফলে ওদের মুখ্য, ওরা ভালোই জানেন যে ভারতবর্ষ এইভাবে হাসিনা ওয়াজেদের সঙ্গে, মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে ভারতবর্ষের একটা আলাদা সম্পর্ক। তার পেছনে আমরা অনেক বেশি স্বস্তিতে থাকি যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। রিসেন্টলি কিছু পত্রপত্রিকা মারফত জানতে পেরেছি যেটা যে বাংলাদেশের এই নতুন যে শাসক গোষ্ঠী, এবং হ্যাঁ, এরা বিএনপিকেও চায় না নির্বাচন ব্যবস্থার মধ্যে রাখতে। তাই? হ্যাঁ, বিএনপিকেও ওরা কর্নার করতে চাইছে। ওরা জামাতে ইসলামী যতটা পাচ্ছে, যতটা স্পেস পাচ্ছে বাংলাদেশে, এবং ইউনিসের ঘনিষ্ঠ লোকেরা, বিএনপিকেও ওরা ততটা চাইছে না। বিএনপি কিছুটা হলো ক্ষমতালোভী একটি পার্টি। বিএনপি অনেকটা আমাদের দেশের, আমি বলতে পারি কিছুটা বিজেপির মতো, কিছুটা ধর্মীয় আইডেন্টিটি কেন্দ্রিক, ইসলামিক ধর্মীয় আইডেন্টিটি কেন্দ্রিক, আবার জামাতিদের মতো অতটা নয়। তারা কিছুটা মধ্যপন্থায় থাকে, তারা লিবারাল পুরোপুরি না। কিন্তু বিএনপি এটা বুঝতে পারছে। বিএনপিকে সমস্ত এই ধরনের এই নির্বাচন পর্যন্ত যত ব্যবস্থা থেকে অনেকটাই কর্নার করে রাখা হয়েছে। বিএনপি কিন্তু বলেছে রিসেন্টলি যে নির্বাচন যদি হয়, সমস্ত রাজনৈতিক দলকে সুযোগ দিতে হবে। তার মানে তারা মিন করছে যে আওয়ামী লীগকেও সুযোগ দিতে হবে। তার মানে এটা তো মোহাম্মদ ইউনিসের কাছে একটা বিরাট কাঁটা। হ্যাঁ, হতে পারে, হওয়ার সুযোগ আছে। আমি এই ধরনের কিছু খবর সংগ্রহ করেছি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে, যতটা জানতে পারছি তার থেকেই দেখেছি। বেনাজির ভুট্টোর নেতৃত্বে মুসলিম লীগ, পাকিস্তান পিপলস পার্টি, এরা সবাই মিলে পারভেজ মুশারফের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, নিজেদের বিরোধ ভুলে। সেই চিত্র বাংলাদেশেও হতে পারে। ওখানে মুসলিম লীগ এবং পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টি একসঙ্গে রেস্টোরেশন ফর ডেমোক্রেসি, গণতন্ত্র পুনরুদ্ধার, এই কথা বলে সামরিক শাসনের বিরুদ্ধে এবং সামরিক শাসনের লালিত পালিত কিছু দলের ওই দাপাদাপির বিরুদ্ধে তার রাস্তায় নেমেছিল, একদম প্রতিরোধ সংগ্রামে। বাংলাদেশে আমরা কিন্তু অচিরেই এই ধরনের কোনো পরিস্থিতি যদি দেখতে পাই, অবাক হওয়ার কারণ নেই। যেখানে আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, জাসাদ এবং এমনকি বিএনপির সঙ্গে হাত মেলাতে পারে, যাতে
আপাতত তাদের নিজস্ব যে রাজনৈতিক বিরাসত, যে ইতিহাস, সেটাকে পুনরুদ্ধারের জন্য এটা জানতে হবে। এটাও জানতে হবে যে বিএনপিও কিন্তু স্বাধীনতার সমর্থক, শুধু আওয়ামী লীগ একাই নয়। তাদের মধ্যে ধর্মের প্রভাবটা আছে খুব, কিন্তু তারা স্বাধীনতার সমর্থক। সেখানে জামাতের সঙ্গে সেই ক্ষেত্রে ডিফারেন্স আছে। আর একটা রিসেন্টলি এই ঘটনার পরে যে বিক্ষোভ দেখিয়েছে আওয়ামী লীগ, নিজে বিক্ষোভ দেখিয়েছে আওয়ামী লীগের কর্মীরা ঢাকাতে। ফলে এর থেকে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জনগণকে বোঝাতে পারছে একটা অচলাবস্থার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভয়াবহ অচলাবস্থা। আর্থিক, ল অ্যান্ড অর্ডার, সব দিক থেকে ওরা একটা উন্নতির দিকে যাচ্ছিল এই হাসিনা ওয়াজেদের নেতৃত্বে। হাসিনার শাসনের অনেক ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু আজকের পরিস্থিতিকে বাংলাদেশকে অন্তত 20-30 বছর পেছনে ঠেলে দিয়েছে এবং একটা অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে। এটা থেকে বাংলাদেশের একটা বড় অংশই মুক্তি চাইবে, এবং সেখানেই বিএনপির সঙ্গে বলা যায় না, এই আওয়ামী লীগ তাদের কিন্তু একটা মেলবন্ধন হলেও হতে পারে, অন্তত ট্যাকটিক্যাল অ্যালায়েন্স হতে পারে। ট্যাকটিক্যাল অ্যালায়েন্স, হ্যাঁ, এটা আমরা মনে হয়।